সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফ্রন্টলাইনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। দর্শক মণ্ডলী, এই ভূখণ্ডের মানুষ স্বপ্ন দেখে, স্বপ্ন দেখানো হয়, বারবার আবার স্বপ্ন ভেঙেও যায়। 2024-এও আমাদেরকে অনেক স্বপ্ন দেখানো হয়েছিল, সব ভেঙে গেছে, আবার স্বপ্ন শেষ হয়ে গেছে সেটা আমি বলবো না। তবে আজকের দিনে 2025-এ দাঁড়িয়ে আমরা অনেক হিসাব নিকাশ করে দেখছি কোনো হিসাবই মিলে না অনেকখানি। যাই হোক, আমরা এই হিসাব মেলানোর চেষ্টা করব আমাদের দুইজন অতিথির কাছ থেকে। রয়েছেন আশরাফ কায়সার। আশরাফ, অনেক ধন্যবাদ আপনাকে, স্বাগত জানাচ্ছি আপনাকে। সিনিয়র সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক আশরাফ কায়সার। অধ্যাপক মুজিবুর রহমান, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনি সম্ভবত এই অনুষ্ঠানে প্রথম এলেন। জি মতি ভাই, আপনার কাছ থেকে আমরা শুনবো। তবে আমি আশরাফ কায়সারের কাছ থেকে হয়ে আসি যে কী ব্যাপার। আমি যেটা বলছিলাম শুরুতে, যে আপনার স্বপ্ন, আমরা এই স্বপ্ন তো আমরা কি মনে করেন যে এই পরিস্থিতি দাঁড়িয়ে আমরা কি বলতে পারি 2025-এ? আমি আজকের দিনে ঠিক 1 বছর আগে, মানে আপনি যেভাবে ভূমিকা দিয়ে শুরু করেছেন সেটি করলে আমি আপনাকে নির্ঘাত প্রতিবিপ্লবী ভাবতাম, এবং ভাবতাম আপনি দোসর কিংবা পলাতকদের অংশ। কারণ এই কথাগুলো 12 মাস আগে কেউ যদি এইভাবে বলতো, তাদেরকে আমার দারুণ সন্দেহ হতো, মনে হতো যে এটি অবাস্তব, এটি ঘটতে পারে না, আমরা একটি ফ্যাসিস্ট সরকার। কারণ আপনি জানেন আর কয়েক ঘন্টার মধ্যে শেখ হাসিনা পালিয়ে যায় 12 মাস আগে। তখন আমাদের যে মানে হিমালয় স্পর্শী প্রত্যাশা, আশা আকাঙ্ক্ষা, সমাজ বদলাবে, রাষ্ট্র বদলাবে, শাসন বদলাবে, রাজনীতি বদলাবে, 12 মাস পরে এসে মনে হলো যে আমরা চোরাবালিতে আটকে গেছি। 12 মাস পরে এসে মনে হচ্ছে আমাদের স্বপ্নগুলো মরীচিকার মতো, দূর থেকে দেখা যায় মনে হয় ধরা যাবে, কিছু দূর এগুলোই, কাছে গিয়ে দেখা যায় এর কোনো অস্তিত্বই নাই। আমরা যখন আজকে কথা বলছি, আপনি দেখেন গত 12 মাসে একটি সরকার আমাদের আছে, রাজনৈতিক দলগুলো একে অন্যের সাথে বিরোধিতা করছে, পলাতকরা ফিরে আসার হুঙ্কার দিচ্ছে, আশা প্রকাশ করছে, তেমন কোনো পরিবর্তন হয়নি। যেমন আপনার এখানে আসার আগে আমি দেখলাম ব্যাংকের কর্মকর্তাদের বলা হয়েছে তরুণদের প্রোগ্রামে অংশ নিতে। কেন? ব্যাংক কর্মকর্তাদের শেষ ছিল শেখ হাসিনার নামে ফুটবল খেলা। আমি সেদিনও রিডিকুল করেছিলাম যে শেখ হাসিনার নামে ফুটবল টুর্নামেন্ট কি ব্যাংকের কাজ? সেন্ট্রাল ব্যাংক অথবা যখন এই নির্দেশ অন্য ব্যাংকগুলোকে দেয়, তারা তাদের কাজের ব্যত্যয় ঘটায়। এই 12 মাস পরে এসে অন্তর্বর্তী সরকারের মাথায় কি ওই একই ভূত থাকলো যে ব্যাংক কর্মকর্তারা যেন তরুণদের উৎসবে যোগ দেয়? তার মানে আমরা শেখ হাসিনার শাসন থেকে কিছুই শিখিনি। আমরা ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনা করতে শিখেছি, উদ্দেশ্যহীনভাবে নিজের কিছু আখের গোছানো, দুর্নীতি করা, ক্ষমতায় থাকা, হুইসেলওয়ালা গাড়ি নেওয়া আর চমক দেখানো কথা বলা। আমরা একটা বাকপটু জাতি, এবং টিভির স্ক্রলে আসার জন্য, ব্রেকিং নিউজ হওয়ার জন্য সরকারের লোকরা কথা বলেন। রাজনীতিবিদদেরও আমি গুণগত কোনো পরিবর্তন দেখলাম না। গতকালকে পর্যন্ত যত দফা আমরা দেখলাম, তার মধ্যে নতুনত্বের কোনো ছোঁয়া নাই। নতুন বাংলাদেশ ইশতেহার আমার কাছে কোনো নতুন বাংলাদেশের গন্ধ পৌঁছে দিল না। দেখুন, এইসব কথা বলা কিন্তু খুব সহজ, শহীদ মিনারে বলা, শাহবাগ মোড়ে বলা, মেঠো বক্তৃতায় বলা, কিন্তু আমাদের প্রত্যাশা ছিল যে এইবার কাজের কাজ হবে, কথাগুলোকে কাজে বাস্তবায়ন করা হবে। এবং অন্তর্বর্তী সরকার আগামীকালকে যেই মানিক মিয়া অভিনীত করছেন, ওনারা কার জন্য করছেন? এটি বাতাসে ছেড়ে দেওয়া, আকাশে ছেড়ে দেওয়া 29-27 দফা যেই হোক না কেন, তাদের কাছ থেকে তো আমরা আশা করেছিলাম বিচার, সংস্কার, নির্বাচন এবং পরিবর্তনের 50 ভাগ কাজ তারা করে বিদায় নেবেন। কিন্তু আশরাফ, এটা স্বাভাবিক মানুষের প্রশ্ন যে আপনি কেন হলো না? দেখুন, আমার প্রথমত মনে হয়েছে, আমি আপনার অনুষ্ঠানে আগেও বলেছি, 5 তারিখ থেকে 8 তারিখ আমাদের সরকার গঠন প্রক্রিয়া নিয়ে আমার অনেক প্রশ্ন আছে। ওই সময় যারা চরিত্রগুলো ছিলেন ক্যান্টনমেন্টে এবং বঙ্গভবনে, এবং যেভাবে সরকারটি গঠিত হলো, আমার মনে হলো যে গোজামিলের সরকার হলো। যাদেরকে আমরা উপদেষ্টা হিসেবে দেখলাম, তারা তাদের প্রতিষ্ঠানেই সক্ষম না, সেখানে দেশ চালাতে কি করে সক্ষম হবেন? তারপরে তাদেরকে দেখলাম যে আমলাতন্ত্রের মধ্যে কোনো পরিবর্তন আনলেন না, পুলিশের মধ্যে কোনো পরিবর্তন আনলেন না, এমনকি তাদের চোখের সামনে দিয়ে ক্যান্টনমেন্ট থেকে লোক পালিয়ে গেল। ফলে আমরা তখনই আশাহত হতে শুরু করলাম। আপনার প্রশ্নের উত্তরে বলি, তাদের সক্ষমতার অভাব দেখলাম, তাদের উদ্দেশ্যেরও ঘাটতি দেখলাম। তারা মানে বাংলাদেশের গণ অভ্যুত্থানের ম্যান্ডেট পাওয়া সরকার, অতীতে কখনো এরকম সরকার আসেনি। দেখুন, তত্ত্বাবধায়ক সরকারগুলো
সাংবিধানিকভাবে এসেছিল, 3 মাসের জন্য এসেছিল, কিন্তু এই রকম গণ অভ্যুত্থানের সরকার তো হয়নি। সেই ম্যান্ডেট পাওয়া সরকারটিকে আমরা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করতে দেখলাম না। প্রধান উপদেষ্টাকে আমরা দেখলাম তার বিরুদ্ধে মামলা মোকদ্দমা, জরিমানা এগুলো নিয়ে ব্যস্ত হয়ে যেতে। তিনি গ্রামীণের বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য লাইসেন্স জোগাড় করছেন এবং তিনি আদমের লাইসেন্সও খুঁজছেন, আবার আপনার বিকাশের, নগদের মতো প্রতিষ্ঠান লাইসেন্স করছেন। এটি কি তাকে মানায়? দেখুন, তাকে বুঝতে হবে যে একটি রাষ্ট্রের দায়িত্ব উনি পেয়েছেন। এই সব কিছুই হয়তো ন্যায্য, ওনার বিশ্ববিদ্যালয়েও পাওয়া উচিত আমি মনে করি, কিন্তু সেটা কি তার আমলে পেতে হবে? ফলে প্রধানের যদি এই অবস্থা হয়, আপনি বাকিদের অবস্থা একবার ভাবেন। সরকারটি একটা গোজামিলের সরকার। দেখুন, যেই ছাত্ররা সফল অভ্যুত্থানটি করেছে, আমি তখনই বলছিলাম যে তারা রাজনীতিতে ব্যর্থ হবে, এটাই স্বাভাবিক, কেননা এই সাফল্য ধরার মতো ম্যাচুরিটি তাদের নেই। এখন দুজন লোক এখনও ওই সরকারে রয়ে গেছে, তারা তো কার্যত কিংস পার্টি এবং আচার আচরণে তাই। তাদের মধ্যে যে দুর্নীতির অবস্থা দেখতে পাচ্ছি, তাদের মধ্যে যে ক্ষমতার অপব্যবহার দেখতে পাচ্ছি, এবং যেখানে যেখানে ছাত্র প্রতিনিধি আছে, আমাদেরকে একটা অদ্ভুত বাংলাদেশের লক্ষণ দেখাচ্ছে। এবং আপনি এই বিষ বা এই টক্সিক জিনিস আমাদের সরকার থেকে বা শাসন ব্যবস্থা থেকে কি করে বেরোবে, এটা নিয়ে কিন্তু আমি খুব চিন্তিত। অনেক ধন্যবাদ। দেখি আপনার চিন্তার কোনো সুরাহা হয় কিনা। প্রফেসর মুজিবুর রহমান, আপনি কি মনে করেন? আপনি শুনলেন আশরাফ কায়সার কিন্তু একটা মোটামুটি বিশ্লেষণ করেছেন। মনোযোগ দিয়ে আমি শুনেছি। আমি প্রথমত একটা জায়গায় একমত, যে বিশেষ করে আমাদের 5 থেকে 8 তারিখে আমাদের অনেকগুলো প্রশ্নের উত্তর কিন্তু আমাদের জানা নেই। কোনটা কিভাবে হলো, কেন হলো, কার উদ্দেশ্য ছিল, টার্গেট কী ছিল, লক্ষ্য কী ছিল, এগুলো কিন্তু ক্লিয়ার না, জাতির কাছে কিন্তু পরিষ্কার না কিভাবে হলো। এখন মাননীয় প্রধান উপদেষ্টা যেই আসলে যে ম্যান্ডেট পেয়েছিলেন, যে মানুষের যে স্বপ্ন ছিল, প্রত্যাশা ছিল, ভালোবাসা ছিল, যেটা উনি পেয়েছিলেন, এটার মোহভঙ্গটা আমার প্রথম ঘটেছে যখন ক্যাবিনেটটা হলো। এই ক্যাবিনেটটা দেখেই কিন্তু আমার মোহভঙ্গ হয়েছে। আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে ওনার কাছের লোকজন, ওনার সাথে প্রতিষ্ঠানে যারা চাকরি করেছে, তারপরে চট্টগ্রাম, মানে এই যে বিষয়গুলো, এইগুলো কিন্তু ওনাকে সব কিছু ঊর্ধ্বে ভেবেছিলাম। তো ওনাকে আমরা দেখলাম যে ওই একই গণ্ডির মধ্যে উনি। তো এটা দেখেই কিন্তু প্রথম আমি একটা শকিং একটা অবস্থা আমার হয়েছিল যে এদেরকে দিয়ে কি হবে। যে আপনি যে স্বপ্নের কথা বললেন, যে আমরা স্বপ্নকে বলা হয় অমরত্বের দরজা, ঠিক আছে, যে এবং এই স্বপ্ন নিয়েই তো মানুষ বেঁচে থাকে আসলে। তো এখন এই স্বপ্নের বাস্তবায়ন কি হবে, তখনই আমার চিন্তা হয়েছিল। পরবর্তীতে আশা করেছিলাম, যে আশা রেখেছিলাম, যে একেবারে ছেড়ে দেইনি, যে হয়তো এটা রিসাপল হবে, এটা হয়তো আবার কনসিডারেশন আসবে, গভর্নমেন্ট বুঝতে পারবে এই গভর্নমেন্ট। কিন্তু আমরা দেখলাম যে পরবর্তীতে 2-1বার ক্যাবিনেটটা গঠন হলো, পুনর্গঠন হলো, কিন্তু আবার একই রকম চেহারার মানুষই আমরা দেখলাম। অর্থাৎ একটা গণ অভ্যুত্থানের ফলে যে সরকার যে ম্যান্ডেটটা পেয়েছিল, একটা দেশ গঠনের যে একটা আমি বলবো যে একবারে অসীম একটা সম্ভাবনা আমরা পেয়েছিলাম, এই জাতি পেয়েছিল। আমি তো মনে করি 71-এর পরে এত বড় একটা সুযোগ এই জাতি আর পায়নি। এবং আমরা দেখলাম যে গত 1 বছরে আমরা ধীরে ধীরে এটা ফিকে হয়ে গেল, সেই স্বপ্নটা আমাদের ফিকে হয়ে গেল। কেন হয়ে গেল? প্রথম কারণটা হলো যে এই গভর্নমেন্টের এফিসিয়েন্সির অভাব, দক্ষতার অভাব, কমিটমেন্টের অভাব, এবং সুনির্দিষ্টভাবে তারা কি করা লাগবে তারা সেটা জানেন না। তারা হয়তো অনলাইনের দিকে তাকিয়ে থাকেন, ফেসবুকের দিকে তাকিয়ে থাকেন, সকালে একটা প্রজ্ঞাপন দেয়, বিকালে সমালোচনা হলে ওটা বাদ দিয়ে দেয়। ঠিক আছে, আমরা কিন্তু কয়েকটা ঘটনা দেখেছি এরকম। তো এখন এই যে বিষয়গুলো, যে সুনির্দিষ্ট চিন্তার অভাব, পরিকল্পনার অভাব, যে কি করা লাগবে দেশের জন্য এখন আমাদের, এবং কখন করব, কোনটা করব, কিভাবে করব, কাদেরকে দিয়ে করব, এবং যেই ইনভলভমেন্টগুলো করেছে এগুলো নিয়ে কিন্তু আশা ভাই বিভিন্ন সময়ে সমালোচনা করেছেন, আলোচনা করেছেন, যে কাদেরকে দিয়ে কমিশনগুলো হয়েছে, কিংবা প্রয়োজনীয় অনেকগুলো কমিশন, স্বাস্থ্য, শিক্ষা। দেখুন, শিক্ষার মতো একটা প্রয়োজনীয় একটা কমিশন কিন্তু করা হয়নি সংস্কার। অথচ আমরা বলা হয় যে এটা কি বেশি সমালোচনা হবে এই কারণে, এটা গভর্নমেন্ট ভালো জানেন। অথচ দেখেন যে এই যে যতগুলো সংস্কার কমিশন হয় না, যতগুলো সংস্কার, গত 15 বছরে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কিন্তু শিক্ষা। আপনি জানেন টেবলমেট রেজাল্ট দেওয়া হতো, রাইট, এবং সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শিক্ষার। এবং এই আন্দোলনটা কিন্তু মূলত প্রধানত নেতৃত্ব দিয়েছে শিক্ষার্থীরা। তো এই জিনিসটাও কনসিডারেশনে রাখা দরকার ছিল। এবং এইটা আমরা আশা করেছিলাম যে একটা শিক্ষা কমিশন হয়ে শিক্ষা ব্যবস্থার যে আমাদের আপাদমস্তক সংস্কারটা দরকার, সেটা করা দরকার ছিল। তো এই জিনিসটা হয়নি। এবং এটা কেন হওয়া দরকার ছিল, এটা আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, আপনি অন্যান্য যত ক্ষেত্রেই আপনি সংস্কার করতে যান, এই সংস্কারগুলোকে যদি আপনি টেকসই করতে হয়, সাস্টেইনেবল করতে হয়, তাহলে আপনার শিক্ষা লাগবে, আর না হলে কিন্তু সেটা পড়ে যাবে, সাময়িক সংস্কার হবে। অর্থাৎ অন্য যত সংস্কার আছে সব সংস্কারের মূল হলো শিক্ষা।
আপনি যদি শিক্ষাকে সঠিকভাবে পরিচালিত না করেন, সংস্কার না করেন, অর্থাৎ শিক্ষার যা কাজ, শিক্ষার যা লক্ষ্য, শিক্ষার কি উদ্দেশ্য, আমরা জাতিগতভাবে কিন্তু বিভ্রান্ত, অনেক সময় জানি না আমাদের শিক্ষা দর্শনটা কি। আমাদের এই যে কদিন আগে দেখলাম যে আমরা শিক্ষা ক্যারিকুলাম, আমরা দেখলাম যে ফিনল্যান্ড আর জাপানের ক্যারিকুলাম আনার চেষ্টা করা হয়েছিল এবং সেটা যথারীতি ব্যর্থ হয়েছে। আমাদের ক্যারিকুলামটা কীরকম হবে, আমাদের শিক্ষা নীতি কীরকম হবে, আমাদের টেক্সট বুকে কী হবে, এই যে লাইন আপটা, অর্থাৎ শিক্ষা দর্শন থেকে শিক্ষাক্রম থেকে এই আমরা শিক্ষানীতি থেকে শিক্ষাক্রম থেকে টেক্সট বুক, আমরা কিন্তু ইন রেজাল্ট দেখি টেক্সট বুক, এবং টেক্সট বুকে ভুল আসলে আমরা প্রতি বছর এটা নিয়ে আমরা সমালোচনা করি যে কেন ভুল হলো, কেন এটা হলো। আপনার লাইন আপ তো দেখা লাগবে। যেমন একটা জিনিস খুব সমালোচনা হলো যে আদিবাসী একটা শব্দ নিয়ে যে গ্রাফিতিতে ছিল, ঠিক আছে, তো সেই গ্রাফিতিটা দিল এবং গভর্নমেন্ট সমালোচনার মুখে সেটা আবার প্রত্যাহার করে নিল। আমার কথা হলো আপনি এমন জিনিস দিবেন কেন যেটা প্রত্যাহার করে নেওয়া লাগবে? লাইন আপটা কি? টেক্সট বুকে সেটাই থাকবে যেটা কারিকুলামে থাকা লাগবে, কারিকুলামে সেটাই থাকবে যেটা এডুকেশন পলিসি সাপোর্ট করে, এডুকেশন পলিসিতে সেটাই থাকা লাগবে যেটা অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন। অর্থাৎ আপনাকে গোড়ায় ঠিক করতে হবে। আপনি যদি কোনো কিছু ঠিক করতে চান, গোড়ায় ঠিক করতে হবে। এই যে আমাদের যে সমস্যাটা, এই সমস্যাটা এই সরকার বুঝতেই পারেনি, এটা হলো একটা সমস্যা। দ্বিতীয় আরেকটা সমস্যা আমার কাছে যেটা মনে হয়েছে যে অনেক স্টেক হোল্ডার চাইনি সঠিকভাবে এই গণ অভ্যুত্থানের ফলটাকে কাজে লাগুক, অর্থাৎ দেশটা স্থিতিশীল হোক, দেশটা মাথা উঁচু করে দাঁড়াক। দেশি বিদেশি বহু স্টেক হোল্ডাররা এখানে এটা চায়নি এবং তারা কি করেছে যে ছাত্রদের মধ্যে এক ধরনের আমরা যেটাকে বলি যে লোভ জাগ্রত করা, তাদেরকে বিভিন্ন অর্থনৈতিক কার্যক্রমে ঠেলে দেয়া, উৎসাহিত করা, লিপ্ত করা, এই জিনিসগুলোর মধ্যে তাদেরকে ঠেলে দিয়েছে। তাদের মূল কাজ কী ছিল? তাদের মূল কাজ ছিল তারা যখন এই সফল অভ্যুত্থানটা করলো, তাদের নেতৃত্বে হয়েছে, আমি ডেফিনেটলি বলবো তাদের একটা বড় ভূমিকা ছিল সেখানে। এরপরে যারা পলিটিশিয়ান ছিল, যারা আমাদের রাষ্ট্রের সিনিয়র সিটিজেনরা ছিল, তাদের বোঝানো দরকার ছিল ওয়েল তোমরা আমাদেরকে দায়িত্ব দিয়েছো, আমরা বুঝে পেয়েছি, তোমরা কিভাবে কাজ করতে চাও, তোমাদের গাইডলাইন অনুযায়ী আমরা কাজগুলো করি, আমাদেরকে করতে দাও, তোমরা তোমাদের পড়াশোনায় ফেরত যাও। না করে যে ছাত্ররাই আমাকে ক্ষমতায় বসিয়েছে, কিছু হলেই ছাত্ররা আমরা যেমন যমুনাতে দেখলাম যে কাউকে ঠান্ডা পানি দেয়, কাউকে গরম পানি দেয়। এই যে এক ধরনের দ্বিচারিতা, অর্থাৎ কেউ চাচ্ছিল যে ছাত্ররা থাকুক ফিল্ডে, এই যে এক ধরনের মব সৃষ্টি করা, কাউকে বলে আমরা দেখলাম যে বলে যে মব না, এটা প্রেশার গ্রুপ। তো এখন এই জাতীয় ঘটনাগুলো কিন্তু আমরা দেখেছি। অর্থাৎ কেউ চেয়েছে যে এরা থাকুক এরকম, এরা প্রশ্নবিদ্ধ হোক, যে সঠিকভাবে জাতি নির্মাণের, জাতি গঠনের যে জায়গাটা, আকাঙ্ক্ষিত জায়গাটা আপনি যে শুরু করলেন স্বপ্নের জায়গাটায়, যে স্বপ্নের কাছাকাছি যে আমরা যাব, এটা ব্যাহত হোক কেউ চেয়েছে। তো যার কারণে তারা ছাত্রদেরকে ব্যবহার করেছে এবং ছাত্ররাও না বুঝে বয়সের কারণে, অভিজ্ঞতার অভাবে, ম্যাচুরিটির অভাবে তারা কোথাও হোঁচট খেয়েছে। যার কারণে আমরা দেখেছি চাঁদাবাজি করতে, আমরা দেখেছি তাদেরকে, আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে অনৈতিক কাজ করতে দেখেছি, যেটা খুবই দুঃখজনক। এবং এর ফলে কি হলো দেখেন মতি ভাই, খুব যে একটা বাজে দৃষ্টান্ত হয়ে গেল যে ভবিষ্যতে কেউ আর এই ধরনের আন্দোলন সংগ্রামে কেউ ডাক দিলে বিশ্বাস করবে না, আসতে চাইবে না। ও আচ্ছা, তাহলে আন্দোলনে আসলাম, আমরা যারা জুলাইয়ে আমরা কেউ যারা আহত হলো, যারা নিহত হলো, তাদের কোনো খোঁজ খবর নাই, তারা আন্দোলন করে, আমাদের সঠিকভাবে ট্রিটমেন্ট হচ্ছে না। আবার কেউ গাড়ির বহন নিয়ে হেলিকপ্টারে কম্বল বিতরণ করে, লাল গালিচা এগুলো নিয়ে আছে। তো ওই জায়গাটা প্রশ্নবিদ্ধ থেকে যাবে। আশরাফ কায়সারের কাছে যাচ্ছি। আশরাফ কায়সার, দেশটা কোন পথে যেন চলে গেল? আপনার কি মনে হয় সঠিক পথে আছি আমরা? আমার মনে হয় একদমই না। প্রথম কথা, বিপ্লবটি বেহাত হয়ে গেছে এবং সেটি ওই 72 ঘন্টাতেই প্রথম হয়েছে, যাতে করে বিপ্লবের যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেই জায়গা থেকে আমরা কম্প্রোমাইজ করতে শুরু করেছি। আজকে 12 মাস পরে এসে আমার মনে হচ্ছে আমি এই সরকার এবং দেশের পরিস্থিতি কোনো কিছুই মানুষের আশা আকাঙ্ক্ষার পক্ষে দেখছি না। প্রথমে আপনাকে বলি যে মানুষের প্রত্যাশা ছিল যে আইন শৃঙ্খলার একটা স্থিতি থাকবে। সেই জায়গাটিতে গণহারে মামলা এবং মব করে সরকার একেবারে লেজে গোবরে করে ফেলেছে। এবং আমার মাঝে মাঝে মনে হয় আজকে যদি কেউ বলে যে এই সরকারটি ফ্যাসিবাদের দোসর বা এই সরকারটি পলাতকদেরকে পুনর্বাসনে কাজ করছে, যুক্তি দিয়ে বললে আপনি তাকে খুব একটা দোষ দিতে পারবেন না। কেননা তাদের অনেক কর্মকাণ্ড ফ্যাসিবাদী শক্তি ব্যবহার করতে পারছে এই বলে যে আমরা তো বলেছিলাম আমরাই বিকল্প,
এরপরে আর কেউ ভালো নাই। কাজেই ওনারা যখন মব ভায়োলেন্সকে উৎসাহিত করলেন এবং কোনো কার্যকর পদক্ষেপ নিলেন না, এবং কিছু নন স্টেট অ্যাক্টর অ্যাজ ইফ তারাই সরকার চালান, তাদের কথাই চলে, এগুলো প্রমাণ হওয়ার পরে মানে 2024-25 এসে মনে হলো যে এরকম একটা দেশ হতে পারে যেখানে কিছু ইন্ডিভিজুয়াল এত পাওয়ারফুল হতে পারে, অ্যান্ড দে আর কানেক্টেড, দে আর পার্ট অফ দ্য গভর্নমেন্ট, তারা স্টুডেন্টদের মধ্যে আছে, সরকারের মধ্যে আছে। তারপরে আমার মনে হলো যে সরকারটি কার্যত ভীষণ অথর্ব, তাদের কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ যোগ্যতা ছিল না। তারা এনজিও চালিয়েছেন, কিন্তু দেশ চালানোর জন্য আমলাতন্ত্রকে কন্ট্রোল করলে যেভাবে চালাতে পারতেন সেটি করতে পারেননি। তাদের কমিটমেন্টেরও বড় অভাব ছিল, তারা আসলে বুঝতেই পারেননি তারা কোথা থেকে উপদেষ্টা হয়েছেন এবং কী কমিটমেন্ট নিয়ে দেশ পরিচালনা করছেন। রাজনৈতিক ম্যাচুরিটি আমি বলবো শূন্যের কোঠায়। তারা রাজনৈতিক দলগুলোর সাথে প্রপার ডায়ালগ করতে পারছেন না, এবং যেইভাবে করছেন অনেক অদ্ভুত লাগছে। আপনি দেখেন লন্ডন বৈঠক যদি হয়ে থাকে, তারপরে 90 দিনে আপনার অগ্রগতি কী? সরকারটি অস্বচ্ছ, যেমন অথর্ব তেমন অস্বচ্ছ। ফলে তাকে তো দায়িত্ব দেওয়া হয়েছে, সে তো মডারেটর, কিন্তু মডারেটর যদি আপনার লোভী হয়ে ওঠে এবং তার মধ্যে যদি ক্ষমতায় থেকে যাওয়ার প্রবণতা শুরু হয়, তাহলে যে কাণ্ডটি ঘটে সেটি সরকারটির ভেতরে ঘটেছে। কাজে আপনি আজকে দেখে এখানে দাঁড়িয়ে দেখুন, গত হাসিনার আমলে শেখ মুজিব এবং মুক্তিযুদ্ধ ছিল প্রভিডেন্ট ফান্ড, ওইটাই ছিল ব্যবসা। ওই নামে আপনি যা কিছু করতে পারতেন, আপনি বেনিফিট নিতেন, রাজনৈতিক ব্যবসায়িক যাই। জুলাই হচ্ছে এই সময়ের প্রভিডেন্ট ফান্ড, মানে জুলাইকে বিক্রি করে স্টুডেন্টরা চাঁদাবাজি করবে, সরকারটি উপদেষ্টা হিসাবে থাকবেন এবং জুলাইয়ের একটি রাজনৈতিক শক্তি গড়ে উঠবে। সব কিছু কিন্তু আমার মনে হচ্ছে জুলাইয়ের যারা মূল মাস্টার মাইন্ড, যারা জীবন দিয়েছেন, যারা আহত হয়েছেন, তারা কিন্তু কোনো কিছুর অংশ না, তারাই সংলাপেরও অংশ না। আমি যদি এটা প্রশ্ন করি আপনাকে, 5 থেকে 8 ওই সময়টাতে একটা সরকার যে 8 তারিখে আমরা পেলাম, এই সরকারটির মেয়াদ কতদিন হবে, এটার ব্যাপারটা কি আমরা এটা অস্বচ্ছ থাকলো কেন? এটি ওই সরকার গঠনের প্রক্রিয়ার সাথে যারা ছিলেন তারা ভালো বলতে পারবেন, কিন্তু আপনার মতো আমারও মনে হয়েছে আমরা এই ভুল কি করে করলাম যে একটি সরকারের মেয়াদহীনতাকে আমরা গ্রহণ করে নিলাম। আর দ্বিতীয় হচ্ছে, অভ্যুত্থানটি যাদের বিরুদ্ধে ঘটলো তার মধ্যে সেনাবাহিনীও ছিল, তার মধ্যে প্রেসিডেন্টের ভূমিকাও ছিল। আপনি কি করে সেনাবাহিনী এবং প্রেসিডেন্টের আওতায় চলে গেলেন কয়েক ঘন্টার মধ্যে, এবং কিছু লোক তার নিজের পদ পদবি ঠিক করে ফেললো, এবং এইভাবে একটি সরকার দাঁড়িয়ে গেল। ফলে আমরা দেখতে পেলাম যে 72 ঘন্টার মধ্যেই মানুষকে আশা আকাঙ্ক্ষার জায়গায় চরমভাবে হতাশায় ফেলে একটি সরকার শপথ নিল, যার কমিটমেন্ট ঠিক নাই, যার মন্ত্রিসভার গঠন প্রক্রিয়া ঠিক নাই, তার নিজের সরকারের যে অস্তিত্ব সেটি কোত্থেকে আসলো। কিছু পলাতক বিচারপতি বলল যেভাবে একটি সরকার গঠন করা যায়, এবং আমরা সেটি মেনে নিলাম। এবং চুপ্পুর অধীনে শপথ নেওয়া হলো, যেই চুপ্পু গণধিকৃত মানুষের একজন। সেনাবাহিনীর প্রধানকে জবাবদিহি করতে হবে হাসিনা কি করে পালালো, তাকে পালানোর এখতিয়ার কে দিয়েছিল। আমাদের প্রধানতম গণহত্যার আসামি তো হাসিনা, সে কি করে দেশ থেকে পালালো। ক্যান্টনমেন্টে যারা ছিল তারা একে একে কী করে পালালো। এয়ারপোর্টে আরাফাত ধরা পড়লো কি পড়লো না, হাসান মাহমুদকে দেখলাম, তারপরে সে কোথায় হাওয়া হয়ে গেল। আপনি খেয়াল করে দেখবেন জুলাইয়ে যারা জীবন দিয়েছে তারা এত বেশি প্রতারিত, আমাদের বেইমানির শিকার হয়েছে। এর মধ্যে পুলিশের বাণিজ্য ফিরে এসছে, নিম্ন আদালতের বাণিজ্য বা আদালতের বাণিজ্য ফিরে এসছে, সরকারের অনেকের বক্তব্য বিবৃতি। আপনাকে একটা উদাহরণ দিই, 111 কোটি টাকায় জাদুঘর হচ্ছে গণভবনটি, 7 মাসেও আপনি একটি কম্পিটিটিভ বিডিং করতে পারলেন না। আপনি সিঙ্গেল সোর্সে গেলেন যেখানে বোঝাই যায় যে দুর্নীতি পরিষ্কার, তাও ওই জুলাই জাদুঘর নিয়ে। আমি একটি উদাহরণ এই জন্য দিলাম, আমাদের সবচেয়ে বড় সাক্ষ্য তো গণভবন, সেইখানের জাদুঘরটি সিঙ্গেল সোর্সে টেন্ডারিংয়ে গেছে। এখন তো নাকি অনেক কাজই হচ্ছে বিনা টেন্ডারে। একদমই, এবং টিআইবির মতে এই সিঙ্গেল সোর্স মানি আপনি প্রথম সন্দেহ করবেন এর ভেতরে দুর্নীতি আছে, এবং যারা দায়িত্বে আছেন তারা দুর্নীতির সাথে যুক্ত। কাজেই আমরা দেখতে পেলাম হাসিনার জায়গায় অন্য কেউ চেয়ারে বসার চেষ্টা করলেন, তার সমস্ত নিয়মকানুন রেখে, তার শাসন পদ্ধতি রেখে, এবং তার যত ধরনের ফ্যাসিবাদী আচরণ ছিল সেটা আমাদের অটুট থাকলো। কাজে আপনি যে বলছেন যে আমরা সঠিক ডিরেকশনে আছি কি না, আমাদের মৌল চেতনার জায়গা থেকে একেবারেই নাই। আমরা কিছু প্রশাসনিক সংস্কার করতে চাই, সেটা আপনি 15 দিনেও করতে পারতেন। সরকার দায়িত্ব নেওয়ার পরে এত ঘটা করে কমিশন না করে আপনি কিছু অর্ডিন্যান্স জারি করে প্রশাসনিক সংস্কার করতে পারতেন। দেখুন, বাংলাদেশের সংস্কারের একটা বড় উদাহরণ ওষুধ নীতি, 82 সালে করা। কি হয়েছিল? গণ অভ্যুত্থান হয়েছিল, ওষুধ নীতির জন্য হয়নি তো। এই সরকারটির তো একটি এক্সাম্পল আপনি বলতে পারবেন না যে আমরা এই সরকারটির সময় করেছি। 11টি কমিশন করা হয়েছে। আচ্ছা, কমিশন যদি গঠন করা হয়, তার রিপোর্ট কোনো এক জায়গায়
বাস্তবায়ন করতে হবে। 5টি কমিশনের লোকরা একসাথে হয়ে বলছে তাদের শ্রম ঘন্টার মর্যাদা কোথায়। এই যে আপনার শ্রম কমিশন, মিডিয়া কমিশন, তার মানে হচ্ছে এই বিষয়ে মিডিয়া আপনি দেখেন 15 বছরে মিডিয়া যে নির্লজ্জ ভূমিকায় চলে গেছিল, তার কমিশনের রিপোর্ট আপনি বাস্তবায়ন করবেন না। আর 6টি কমিশনকে নিয়ে ঐক্যমত্য কমিশন হলো মূলত রাজনৈতিক বিষয়গুলোকে নিয়ে কথা বলার জন্য, সাংবিধানিক বিষয়গুলো। আমাদের অর্থনীতির বিষয়, আমাদের শিক্ষার বিষয়, আমাদের আইন শৃঙ্খলার বিষয়, এগুলো কোথায় গেল? আমি আসছি আপনার কাছে। তার অভিযোগ সাফল্য এবং ব্যর্থতা নিয়ে যখন আমরা কথা বলছি, কিন্তু তখন আমরা দেখতেছি যুক্তিহীন তর্ক। এটা কেন? দেখুন মধু, প্রথম কথা হচ্ছে যে কেউ যখন কোনো জিনিস স্পষ্ট থাকে না, হ্যাঁ, কিংবা বিলিভ করে না, তখনই কিন্তু শুরু করে যুক্তিহীন তর্ক নিয়ে। যুক্তিটা কখন? যখন তার ফেইথ থাকে, তার লজিক থাকে, তখন তার যুক্তিটা থাকে। যুক্তিহীনতা তখনই শুরু হয় যার কোনো স্ট্যান্ড থাকে না। তো আশরাফ কাছে যথার্থই বলেছেন, পথ হারিয়েছে দেশ। হ্যাঁ, আমি সে কথাটা আমি আরো শক্তভাবেই বলতে চাচ্ছি যে কেবল পথ হারাইনি, আমি মানে পথে যে ভবিষ্যতে খুব সহজে আবার সঠিক পথে ফেরত আসবো, মানে এটাও মনে হচ্ছে না। খুব আশঙ্কায় আছি, খুব আশঙ্কার মধ্যে আছি। এবং দেখেন, একটা জিনিস খুব পরিষ্কার করা দরকার যে শুরুটা হয়েছিল কিভাবে। শুরুটা হয়েছিল চাকুরির কোটা নিয়ে, এরপর এক দফা। একবার পরিষ্কারগুলো যদি লাইন আপগুলো আপনি দেখেন, এক দফা কি পদত্যাগ করা, পদত্যাগ করে কি করবে, একটা ইলেকশন হবে। লাইন আপটা একবার ক্লিয়ার। ওয়েল, যেহেতু 16 বছরের অনেক জঞ্জাল আছে, আমাদেরকে কি করতে হবে, কিছু সংস্কার করা লাগবে যাতে এই ধরনের স্বৈরাচার কেউ না হয় ভবিষ্যতে। এটাই তো মূল কথা। এটা একবার সিঙ্গেল লাইন আপ, মানে এখন পেঁচাপেচির কিছু নাই, এখানে আবেগের কিছু নাই। তো এই সংস্কারগুলো করা লাগবে। আপনি আশরাফ ভাই যেটা চমৎকার করে বলেছেন যে 15 দিন লাগে, মানে কি কি জায়গায় করা লাগবে এগুলো তো আমরা জানি, এগুলো করে দিলেই তো হয়। এবং যে একটা অবারিত সময় আপনি বেঁধে দিলেন একটা সরকারকে, যে আরামায়েশ করে যে মুড়ি চাবায় চাবায়া সংস্কার করবে, বসে বসে চা খেয়ে খেয়ে, যে অনেকে বলতেছে যে এগুলো করবে না, এটা হতে পারে না। প্রতিটা মানুষের জীবনের মূল্য আছে। 18 কোটি মানুষের 1 বছরের কর্মঘণ্টা আপনি চিন্তা করেন, জাতির জীবনের অনেক মূল্যবান। এই 1 বছরের মূল্য কিন্তু দেয়া লাগবে জাতিকে। আমরা কিন্তু অনেক পিছিয়ে যাচ্ছি। আমাদের দরকার ছিল এই জায়গাগুলো করা, এবং যে উদ্দেশ্যটা কী ছিল এবং এটা কেন হলো, এটা আমরা সবাই জানি, দেশবাসী জানে, সবাই জানে যে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন হয়নি বলেই কিন্তু এমন একটা পরিবেশ তৈরি হয়েছিল, সৃষ্টি হয়েছিল। তো এই জায়গাগুলোতে আমাদের অধিকতর মনোযোগ দেওয়া দরকার ছিল। না দিয়ে আমরা কি করলাম, আমরা দেখলাম যে এই যে মানে পলিথিন নিষিদ্ধ করা, এই মানে ফেব্রিকেটেড, মানে এমন অনেক জিনিস নিয়ে, যেগুলো দরকার নাই, এটা গুরুত্বপূর্ণ না, এখন গুরুত্বপূর্ণ না, অবশ্যই প্রয়োজন, কিন্তু এখন গুরুত্বপূর্ণ না। সবার আগে দরকার ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শক্তিশালী করা। দেখেন, এই যে সেই সময়কার যে পলাতকদের যে পুলিশ বাহিনী যে বিধ্বস্ত হলো, থানাগুলা লুট হলো, পরে পুড়িয়ে দেওয়া হলো, সবার আগের কাজ ছিল আইন শৃঙ্খলা বাহিনীকে শক্তিশালী করা, দাঁড় করানো। আমরা 1 বছর কিন্তু এর লক্ষণ দেখিনি। এবং আমি আজকে দেখলাম যে খুব ইন্টারেস্টিং, এবং একটু হলাম, যে অবাক হলাম যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা বলতেছেন যে এই পুলিশ বাহিনীকে দিয়ে মানে নির্বাচনে উনি করতে পারবে। কিভাবে সম্ভব? আমি তো পুলিশ বাহিনীকে এখনো শক্তিশালী করিনি, দাঁড় করাইনি আমি এখনো। তো এটা তো সবার আগে ছিল, এটা দরকার আমার। কারণ আপনি যখন আইন শৃঙ্খলা রক্ষা করতে পারবেন, আপনি অনেক কিছু করতে পারবেন এই বেজ এর উপরে পা রেখে, ভিত্তির উপরে পা রেখে। আপনি এটাই করেননি। তো এখন এই যে এই সরকারের প্রথম মানে অন্যতম কাজ কি ছিল? সবার আগে কাজ ছিল আইন শৃঙ্খলা এবং জানমালের নিরাপত্তা, আমরা যেটাকে বলি জানমালের নিরাপত্তা দেয়া, নিশ্চিত করা। এবং দেখেন, প্রথম দিকে কিন্তু এই যে 3 দিনের কথা বললাম না, আমরা 3 দিনে যে আমরা আশঙ্কা করেছিলাম, ভয় পেয়েছিলাম যে সরকার ছিল না, কি হয় না হয়, মোটামুটি ভালোই ছিল তুলনামূলকভাবে। কিন্তু আমরা দেখলাম যে ওই মব কালচারটা তৈরি হয়েছে এরপরে। আপনি যদি উদাহরণ হিসেবে বলি, যে ধানমন্ডি যে আপনার 32 নম্বর যে ভাঙ্গার বিষয়টা, একবার মাইক দিয়ে ডাক ডোল পিটিয়ে বুলডুজার আনে আপনি করলেন, কয়েক মাস পরের ঘটনা। কেন হবে এটা? একটা সরকার আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তখন কেন এই ধরনের ঘটনা ঘটবে? তখন তো স্বভাবতই প্রশ্ন হয় যে কেন এই ঘটনাগুলো ঘটছে, কারা করার সুযোগ করে দিচ্ছে, এগুলো নিয়ে কিন্তু প্রশ্ন হবে। যার কারণে ভয় এবং আশঙ্কাটা কিন্তু রয়ে গেল। যার কারণে আমি বারবার ওই লাইন আপটার কথা বলি যে 1 দফায় আসলো সর্বশেষ, এবং এটা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন, এটার জন্য এবং সংস্কার, মৌলিক কিছু বিষয় আমাদের সংস্কার দরকার। আমরা আগের অবস্থায় ফেরত যেতে চাই না। এবং বলা হয়েছিল যে সকল রাজনৈতিক দলগুলো যেগুলো মেনে নিবে সেগুলোকে উপর বেসিস করে সংস্কার হবে। এখন সব দেখেন মতি ভাই, সংস্কার আমরা বলি যে এটা লাইফ লং প্রসেস,
হ্যাঁ, চলমান প্রক্রিয়া। আপনি সারা জীবন সংস্কার করবেন, আপনি সারা জীবন এই গভর্নমেন্টকে ক্ষমতা রাখবেন, এটা কি কোনো কথা? এটা কিন্তু এটা কোনো যুক্তির কথা না। তো এখন যেই জিনিসগুলো না করলেই না, মৌলিক বিষয়গুলো, এই বিষয়গুলো সংস্কার করে ফেলা, এবং যে বিষয়ে রাজনৈতিক দলগুলো প্রধান রাজনৈতিক দলগুলো একমত হবে সেই জিনিসগুলো সংস্কার করে ফেলা, করে এর উপরে বেসিস করে একটা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা, এবং যেই নির্বাচনটা দেশের মানুষ এবং আন্তর্জাতিক মহলের কাছে গ্রহণযোগ্য হবে। অনেক ধন্যবাদ। ইদানিং মানুষের মধ্যে হতাশা আছে, এই হতাশার থেকে অনেকেই বলেন, যারা বিশ্লেষণ করেন তারা বলছেন যে দেশটা ইজিপ্টের পথ ধরছে। আপনার কি তাই মনে হয়? টোনালিটির দিক থেকে অনেকটা তাই, এবং যেখানে আপনি প্রতিষ্ঠিত শক্তি, ইজিপ্টের উদাহরণ হিসেবে আমরা দেখি যে এক ধরনের শক্তি গেইন করছে নীরবে। কেননা আপনি যদি বেসামরিক প্রশাসন, অন্তর্বর্তী প্রশাসনকে দেখেন, তার কোনো কন্ট্রোল নাই, পুলিশের উপরে নাই, আইন শৃঙ্খলার উপরে নাই, মবের উপরে নাই, তখন আপনাকে বিকল্প কে, এটা কিন্তু মাথায় চলে আসবে। এবং আমি আপনাকে বলি, সরকারটি পক্ষপাতের সরকার, সরকারটি অন্তর্বর্তী সরকার কিন্তু নিরপেক্ষ না। কেন বলছি? তার একটি রাজনৈতিক দল আছে এবং এনসিপি, তার 2 জন সদস্য তার সরকারেও আছেন, এবং এনসিপির জন্য গতকালকেও আপনার পাবলিক টয়লেট ইত্যাদি করে দিয়েছে, যেটা বিএনপির সমাবেশে কিন্তু, ছাত্রদলের সমাবেশে কিন্তু হয় নাই। এই যে বোকার মতো কাজগুলো করে করে তারা প্রমাণ করছেন যে তাদের কোলে কাখে করে একটা দল গঠিত হওয়ার চেষ্টা করছে। তরুণদের যা রাজনৈতিক সম্ভাবনা ছিল, সমস্ত ভুল ত্রুটি সত্ত্বেও এই সরকারের কারণে ওই রাজনৈতিক সম্ভাবনাটি বিলীন হয়ে গেল। তাদের সম্ভাবনা কিন্তু খারাপ ছিল না, তারা নতুন কথা বলেছিল রাজনীতিতে, যেই কথাগুলো আমরা নতুন শুনেছিলাম। বাস্তবে হবে কি হবে না সেটা পরে, কিন্তু সরকারের সাথে সংযুক্তি থাকতে গিয়ে ওই সম্ভাবনাগুলো আর এদিকে করাপশনের থেকে গিয়ে সেটি কিন্তু শেষ হয়ে গেল। আপনি ধরুন, কেউ যদি এখন সরকারটিকে বলে এই সরকারের অধীনে নির্বাচনে তারা যাবেন না, কারণ সরকারটি পক্ষপাতের সরকার, সরকারটি নিরপেক্ষ না, আপনি কিভাবে যুক্তি খণ্ডাবেন? নির্বাচনের জন্য আমাদের 2টি জিনিস লাগে, প্রশাসন লাগে, বেসামরিক প্রশাসন, পুলিশ লাগে। 2টার একটিও সরকারের নিয়ন্ত্রণে নাই অথবা নিরপেক্ষ অবস্থায় নাই, সরকারটির কোনো কন্ট্রোল নাই। এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা, ওনার একটি শব্দ শুনলেও আপনি বুঝতে পারবেন তার উপরে আপনি কোনো ভরসা করতে পারেন না। উনি আমাদের সবচেয়ে 17 কোটি দেশের মানুষের মধ্যে সবচেয়ে ভরসার না রাখার লোকটি, তার উপরে ভরসা করে আপনি নির্বাচনে যাবেন? বেসামরিক প্রশাসনে আপনার কোনো কন্ট্রোল নাই, একের পর এক সার্কুলার আসলে আমরা বুঝি এটা কি আগের ব্যুরোক্রেসি করেছে। আপনি এই যে আগামীকালকে সরকার যে ট্রেন ভরা করে লোক নিয়ে আসবে 8টা জেলা থেকে, এটা কোনো সরকারের কাজ? তার ঘোষণাপত্র জানতে যারা রাজি তারা আসবেন, আর এই লোকগুলো কারা? মানে এই ট্রেনে এই লোকগুলো তুলবেন কোন পরিচয়ে? সরকারটি নিজেই তার ফুটস্টেপ রেখে যাচ্ছে, যাতে আগামীতে আপনি আরও ভালো করে ধরতে পারেন যে সরকারের মতলব কী ছিল। এখন এই সরকারের অধীনে নির্বাচন হবে কি না, এটি নিয়ে যথেষ্ট প্রশ্নের অবকাশ আছে। কেননা প্রথমত তার সক্ষমতার অভাব, দ্বিতীয়ত তার পক্ষপাত অনেকটা প্রকাশিত, তৃতীয়ত সরকারের ভেতরে এমন কেউ কেউ আছেন যারা রাজনৈতিক দলগুলোর সাথে আস্থার জায়গায় নাই। তারা তাদের অ্যাম্বিশন এবং তাদের সারা জীবনের অনেক অ্যাম্বিশনকে সামনে রেখে সরকারটিকে একটি অস্বচ্ছ জায়গায় দাঁড় করিয়েছেন। ফলে আমরা যেটা আগে বলতাম না শুরুতে, এখন বলছি, যত দ্রুত নির্বাচন দেওয়া যায় তত কিন্তু ভালো। আপনি রাজনৈতিক স্থিতি রাখতে পারবেন, আইন শৃঙ্খলার উপর হাত রাখতে পারবেন, এবং আমাদের প্রতিবেশী দেশ কিংবা পলাতকদের যে কোনো ষড়যন্ত্রকে আপনি মোকাবেলা করতে পারবেন। কিন্তু নির্বাচন অনুষ্ঠানের যে সক্ষমতা, সেটি এই সরকার এখনও প্রমাণ করতে পারে নাই। দেখুন, আমরা লন্ডন থেকে তার মিটিংয়ের পরে নির্বাচন কমিশনকে তার ইনস্ট্রাকশন দেওয়ার কথা ছিল, কে বাধা দিল? এগুলো তারা প্রকাশ করে না কেন? নাকি সে নিজেই নিজেকে বাধা দিলেন? ফলে আমরা দেখলাম নির্বাচন কমিশনের মতো কথা বলছেন। আর নির্বাচন কমিশনটি যত বেশি কথা বলে, আপনি মনে রাখবেন আমাদের অতীতের কথা মনে পড়ে, যে মেরুদণ্ডহীন কমিশনগুলো ঠিক এভাবে কথা বলতো। এখন কেউ যদি নির্বাচন কমিশনকে, যেটা এনসিপি বলছে, সেটা হয়তো নেগোসিয়েশনের জন্যই বলছে যে নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট, আমি বললাম সরকার পক্ষপাত দুষ্ট, আরেকজন বলল পুলিশকে দিয়ে নির্বাচন হবে না, তাহলে নির্বাচনটি আপনি আরও পিছাতে শুরু করবেন এবং দেশের অবস্থা আরও খারাপ হতে শুরু করবে। অনেক ধন্যবাদ। আশরাফ কাকু যেটা বলছেন যে এই সরকারের অধীনে নির্বাচন হবে কি না যথেষ্ট সংশয় আছে, আপনার কি মনে হয়? আমারও একই অবস্থার সংশয় তো আছেই, এবং আমি মনে করি যে এই হুবহু যেভাবে যেই সরকার চলছে, যেভাবে ওরা চলছে, এদের অধীনে নির্বাচন হওয়া উচিত না, কারণ এরা পারবে না, ইলেকশনকে ম্যানেজ করতে পারবে না এরা।
খুব জরুরি ভিত্তিতে দরকার হলো যে সরকারের আগে সংস্কার করা, অন্য সংস্কারের আগে এই সংস্কারকে সংস্কার করে একটা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে পারবে এমন একটা সরকার তৈরি। বুঝলাম, কিন্তু সেটা আলোচনা করবে, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে। যেমন রাজনৈতিক দলগুলো তো অনেকে তো কাউকে নিয়ে প্রশ্ন করতেছে যে তারা রাজনৈতিক দলে তারা আবার কেন উপদেষ্টা থাকবেন, ইয়া করবেন। অনেকের ব্যাপারে আপনি মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জন অনেক অভিযোগ আছে। এই যে আশরাফ ভাই আজকে যা বললেন উপদেষ্টাদেরকে নিয়ে, আমি তো উনি তো সিনিয়র মানুষ, উনি শক্ত করেই বলেছেন, ঠিক আছে, যে অথর্ব, তারপরে এরা পারে না, ওদের উদ্দেশ্য ঠিক নাই, ঠিক আছে। এদের উপরে আপনি কিভাবে আস্থা রাখবেন? আশরাফ ভাই কিভাবে আস্থা রাখবে? দেশের জনগণই বা কিভাবে আস্থা রাখবে? তো এদের ক্যাপাবিলিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও তো আছেন না, থাকতেই পারেন। এখন বিশ্ববিদ্যালয়ে দেখুন, বিশ্ববিদ্যালয়ে তো হাজার হাজার শিক্ষক আছেন, এখন সবাই তো আর একরকম না, ঠিক আছে, এটা একটা। তো আর একজন শিক্ষক দিয়েই যে পুরো সরকার চলছে বিষয়টা এরকমও না। দেখেন, আমার মূল কথা হলো প্রথমে অন্য সংস্কারের আগে এই সরকারের সংস্কার দরকার। আগে সরকারের সংস্কার করে আশরাফ ভাই যে কথাটা বললেন যে আমরা প্রথম দিকে কিন্তু নির্বাচনের কথা বলিনি। আমরা কিন্তু আগে চেয়েছিলাম যে ওই যে স্বপ্নের কথা আপনি শুরু করেছিলেন, আমাদের একটা স্বপ্ন ছিল, একটা সোনার বাংলাদেশ গড়বো আমরা, ঠিক আছে, আমরা স্বপ্নের একটা সুযোগ পেয়েছি, আমরা একটা গড়বো। আমাদের এই আকাঙ্ক্ষাগুলো এখন ফিকে হয়ে যাচ্ছে এবং এটা আস্তে আস্তে ভীতির দিকে যাচ্ছে। তো সুতরাং বেটার হচ্ছে একটা সুষ্ঠু ইলেকশন করে ডেমোক্রেটিক ওয়েতে আমরা উঠে যাই, এটা নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা। নির্বাচনটা কারা করবে? এরা যদি সক্ষম না, এই সরকারকেই আগে সংস্কার করতে হবে। এই সরকার নিজেই সংস্কার করবে, সরকার নিজেরাই নিজেদেরকে বুঝবে, অনুধাবন করবে। এই যে আলোচনাগুলো হচ্ছে, সমালোচনাগুলো হচ্ছে, রিয়েলাইজেশন থাকা উচিত। আর যদি রিয়েলাইজেশন না থাকে তাহলে কিন্তু আস্থা করে নিক্ষিপ্ত হবে, আমি কিন্তু বলে যাচ্ছি। কারণ মানুষ কিন্তু কাউকে ছাড়ে না, ঠিক আছে। মানুষ একটা সময় যখন সংক্ষুব্ধ হয়ে যায়, বিক্ষুব্ধ হয়ে যায়, তখন কিন্তু মানুষ কাউকে ছাড়ে না। এখন প্রফেসর ইউনূস অনেক রিনাউন্ড লোক, কেবল বাংলাদেশে না, দুনিয়াব্যাপী। ওনার কাছ থেকে কিন্তু মানুষের প্রত্যাশা আর অনেক ভালো ছিল, অনেক বেশি ছিল। সেই প্রত্যাশা কিন্তু কমে গিয়েছে। মানুষ কিন্তু এখন ওনার বিরুদ্ধে কথা বলছেন। প্রথম দিকে কিন্তু ওনার বিরুদ্ধে বলে নাই, অন্যান্য উপদেষ্টাদের বিরুদ্ধে বলছেন। এখন কিন্তু ওনাকেও ছাড়ছেন না। সুতরাং ওনাকে ওই রিয়েলাইজেশনটা নেওয়া লাগবে, বোঝা লাগবে ওনার, যে উনি কী করছেন, ওনার সাথে কারা আছে, এদেরকে নিয়ে জনগণের পারসেপশন কি, জনগণ এদের উপর আস্থা রাখতে পারছে কিনা। সুতরাং আমি মনে করি এখনও প্রফেসর ইউনূস উনি এখনও, আমি মনে করি যে উনি সিনিয়র সিটিজেন, উনি সম্মানিত ব্যক্তি, ওনার এই রিয়েলাইজেশনগুলো থাকা উচিত, থেকে উনি ওনার ক্যাবিনেটটাকে ঠিক করে নেক, যে মানুষ যাদের প্রতি আস্থা আছে, বিশ্বাস আছে, ডেডিকেশন আছে, কমিটমেন্ট আছে, এবং একটা শক্ত এবং দৃঢ়ভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশকে নিতে পারবে, এমন একটা সরকার গঠন করে এরপর উনি নির্বাচন দিয়ে দিবে, এটাই প্রত্যাশা করি আমরা। এবং সমাধান এটাই, এর অন্য কোনো বিকল্প নাই। আপনি যত পেঁচাবেন, ওই যে সবাই চমৎকার করবে, যত দেরি করবেন তত অস্থিতিশীলতার দিক দিয়ে যাবে এবং আশঙ্কা থেকে যাবে অন্য কিছু হয়ে যাওয়ার। এবং এই দায়ও কিন্তু তখন এই সরকারকে নেওয়া লাগবে। আল্লাহ না করুক যদি খারাপ কিছু হয়, এর দায় কিন্তু এই সরকারকে নেওয়া লাগবে। কারণ এদের ব্যর্থতার কারণে, এদের অথর্বতার কারণে এদের, আর তখন প্রশ্ন আসবে যে উদ্দেশ্য হয়তো খারাপ ছিল, এই প্রশ্নগুলো কিন্তু আসবে। সুতরাং এই দায়টা এই গভর্নমেন্টকে নেওয়া লাগবে। কিন্তু দায় এই গভর্নমেন্টকে দিয়ে কি করবো? আমরা তো 18 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাব তখন। সুতরাং যা করার দ্রুতই করা। ক্ষতিগ্রস্ত হওয়ার বাকিটা কতটুকু? খুব বেশি বাকি নাই। আমি আপনাকে বলি, আমি সরকারটিকে তাও ছাড় দিতাম যদি দেখতাম 5ই আগস্টে আমাদের দেশের যে অবস্থা ছিল সেই পর্যন্ত এসছেন, মানে 1 ইঞ্চিও আগাননি। কিন্তু তারা ক্ষতি করেছেন, তারা আরও নিচের দিকে দেশটাকে নিয়ে গেছেন। আমি একদম বলছি আপনাকে, আমাদের সংহতির অবস্থা খারাপ, রাজনৈতিক স্থিতির অবস্থা খারাপ, ইকোনমির অবস্থা খারাপ। দেখুন, গুটিকয় মানুষের বা বড় অর্থনীতির উপরই কাঠামো দেখলে হবে না। এডুকেশনের অবস্থাও খুবই খারাপ। এডুকেশন, হেলথের অবস্থা তো ভয়ঙ্কর। ধরেন হেলথের যিনি উপদেষ্টা, তার কাছে যদি সব ভাতা সহ ফেরত চাওয়া হয়, এটা কিন্তু অন্যায় না। শিক্ষার অবস্থাও তাই। এখন সরকারটি আমাদের 5ই আগস্টের আগের যে উজ্জীবিত চেতনা, আমাদের আশা আকাঙ্ক্ষা, আমাদের স্পিরিটেড মুভ, সেই জায়গা থেকে দেশকে নিচে নিয়ে গেছে। তার মানে আগামীতে কেউ আন্দোলন, আগামীতে কেউ গণ অভ্যুত্থান, আগামীতে কেউ পরিবর্তনের কথা বললে তাকে নিয়ে হাসাহাসি হতে পারে, অথবা তাকে সন্দেহ করতে পারে এবং ভাবতে পারে এর মধ্যে মতলব আছে, এর পেছনে দাঁড়ানো যাবে না। আপনি মতি ভাই ভেবে দেখুন এটি কত বড় ক্ষতি, যে আমাদের মধ্যে অবিশ্বাস ঢুকে যাওয়া, অক্ষমতা ঢুকে যাওয়া এবং আমাদেরকে একটি আপনার নেভিগেশনলেস বোট বানিয়ে ফেলা। এটা এই সরকারের
প্রধানতম কন্ট্রিবিউশন গত 12 মাসে। তারা অনেক ধরনের ফ্যানফেয়ারে আছেন, নিজেরা সুবিধাদি ভোগ করেন, এতেও আমাদের কোনো সমস্যা ছিল না। কিন্তু তাতে করে জাতীয় ঐক্য, সংহতি, সার্বভৌমত্ব এই জায়গাগুলো তারা নষ্ট করে দিয়েছেন। এই ফ্যাসিবাদী শক্তি আপনার 15 বছরেও টু শব্দ করতে পারতো না যদি আমরা সেরকম কার্যকর সরকার করতে পারতাম। আরেকটা জিনিস, আমরা হাসিনাকে রিডিকুল করতাম যে তার মন্ত্রিসভায় পরিবর্তন হয় না। প্রফেসর ইউনূসের ক্যাবিনেটে কি পরিবর্তন হয়েছে? সবচাইতে অথর্ব, মানে আমাদের 54 বছরের ইতিহাসেও কোনো সিদ্ধান্ত প্রণেতা এত অথর্ব ছিলেন না তার ক্যাবিনেটে যারা আছেন কেউ কেউ। উনি কেন পরিবর্তন করেন না? উনি 3 মাসের জন্য নিক, 2 মাসের জন্য, তারপরে ধন্যবাদ দিয়ে তাকে বিদায় করে দিক। আমরা তো এরকমই চেয়েছিলাম। এই দেশে অনেক যোগ্য লোক। এই অভ্যুত্থান থেকে আমরা কি পেলাম? না, এই অভ্যুত্থান থেকে মানুষের শক্তি পেলাম, জনগণের আস্থার বহিঃপ্রকাশ পেলাম। সমস্যা হচ্ছে অভ্যুত্থানের পরে যার কাছে আপনি দায়িত্ব দিলেন, সমস্যাটা সেখান থেকে শুরু হলো। এই যে আজকে চুরিচামারি হচ্ছে, এই যে তরুণরা বিভিন্ন বাসায় গিয়ে 5 কোটি 10 লাখ 20 লাখ টাকা ঘুষ চাচ্ছে, এইটিও এই সরকারের অথর্ব শাসনের ফসল। সে যদি জিরো টলারেন্সে যেতে পারতো যে একটি অন্যায়ও আমরা কোনো বাছবিচার করব না। আপনি জানেন যে এরকম একটি কথা বললে 7 দিনের মধ্যে দেশ ঠিক হয়ে যেত। এরা আবার যার যার মতো ক্লাসে ফেরত যেত, কেউ রাজনৈতিক দলের স্বপ্নও দেখতো না। প্রফেসর ইউনূস তরুণদের রাজনৈতিক আকাঙ্ক্ষাকে সাংঘাতিকভাবে ব্যাহত করে ফেলেছেন। এই যে মাস্টার মাইন্ড বলা, তার নিয়োগকর্তা, প্রথমেই সম্ভাবনা নষ্ট হয়ে গেছে ওনার এই বক্তব্যের কারণে। তারা মাথায় উঠে গেছে, তারা আর কাউকে অভিভাবক মানছে না, কারো উপদেশ নেওয়ার কথা ভাবছে না। উল্টো কিছু অ্যানার্কিস্ট তাদের 2 ঘাড়ে ভর করেছে, তারা তাদেরকে দিয়ে চলছে। এবং অ্যানার্কিস্টরা খুব হ্যাপি কোনো নির্বাচন না হলে, তাহলে তারা অনেক দিন পর্যন্ত এই ক্ষমতাটা উপভোগ করতে পারবেন। এখন ছাত্রদের যে অবিশ্বাস্য ক্ষমতা ছিল নতুন রাজনীতির, সেটি নষ্ট হয়েছে প্রফেসর ইউনূসের ওই বক্তব্যের কারণে। সেই মাস্টার মাইন্ড, সেই নিয়োগকর্তা, এইসব দিনের শেষে তো এটা দেশের ক্ষতি। না না, অফকোর্স দেশের ক্ষতি। এটা যদি ওনার ব্যক্তিগত ক্যারিয়ার বা ক্যারিশমার ক্ষতি হতো সেই পর্যন্ত আমি মানতাম। বাংলাদেশের স্বপ্ন চুরি হয়ে গেছে, বাংলাদেশের আকাঙ্ক্ষার ভিত নড়ে গেছে। এবং বাংলাদেশে আপনি ওই আগে একটা কালো শাসনের মানুষ ছিল, এখন আর একটু নতুন চরিত্র এসছে যারা আপনাকে নতুনভাবে কালো শাসনের স্মৃতি মনে করিয়ে দিচ্ছে। এই ক্ষতি তো ভয়ঙ্কর। এই ক্ষতি ঠিক $1 বিলিয়ন আপনি হিসাব করতে পারবেন না। এটি একটি জাতি রাষ্ট্রের আগামীতে এগিয়ে যাওয়ার প্রধান প্রতিবন্ধকতা, যেটি তৈরি হলো গত 12 মাসে। স্বপ্ন চুরি হয়েছে, কিন্তু প্রভিডেন্ট ফান্ড তো চুরি হয় নাই। প্রভিডেন্ট ফান্ড তো ঠিকই আছে। কি অবস্থা? তাইলে কি দাঁড়ালো? যে আশরাফ যেটা বললেন যে স্বপ্নটাও চুরি হয়ে গেছে। দেখুন, আশরাফ যে কথাগুলো বললেন, কোনটা মিথ্যা বললেন, এবং আমাদের শুনতে হয়তো খারাপ লাগতেছে, কষ্ট লাগছে। উনি কিন্তু কোনো মিথ্যা বলেন নাই। উনি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে আমাদের সমস্যাগুলো কোথায় হয়েছে, কোন জায়গাটা সমস্যা হয়েছে আমাদের। তো এই কথাগুলো আমিও প্রথম থেকে একই ধরনের কথাই বলছি, যে এই স্বপ্ন চুরি হয়ে গিয়েছে, মানে ফ্যাকাশে হয়ে গিয়েছে। এবং সবচেয়ে বড় ক্ষতি যেটা হয়েছে, ভবিষ্যতে আর কেউ এই ধরনের স্বপ্ন দেখার সাহসই পাবে না, ডাক দেবে না। কারণ ডাক দিলে তার প্রতি অবিশ্বাস তৈরি হয়ে যাবে। এই সর্বনাশটা হয়ে গেল, এই ক্ষতিটা আমাদের হয়ে গেল। এবং এই যে আমরা যে জিনিসটাকে বলি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের যে জায়গাটা, যে আমরা যেটাকে বলি যে ন্যাশনাল ইন্টিগ্রেশন, ন্যাশনাল হারমোনি, হ্যাঁ, যে জাতীয় ঐক্যের যে জায়গাটা, রিকনসিলিয়েশনের জায়গাটা, যে কোনো জিনিসের পরে কিন্তু এই জিনিসটা দরকার হয়। আমরা বলি না যে কোনো যুদ্ধ থামাইতে হইলে একটা চুক্তি লাগে, যুদ্ধ চুক্তি, শান্তি আলোচনা লাগবেই। তো আপনার জাতি গঠনের জন্য, জাতিকে যদি আপনি সামনে নিতে চান, জাতিকে বিভাজিত রেখে তো আর সামনে এগোনো যাবে না। তো এই জাতি গঠনের জায়গাটায় আমরা কিন্তু কাজ করিনি। এবং এই কাজটা কিন্তু 2 ভাবে হয়। একটা হয় মোটা দাগে, আর একটা হয় আপনার অন্যান্য যে সফট যে ডিসিশন, এর মধ্য দিয়ে হয়। আমরা কোনোটাতেই দেখিনি তো বরং আমরা উল্টা দেখেছি যে আরও বেশি বিভাজিত হতে এই সর্বনাশটা হয়ে গেল আমাদের। এবং এর দায়ভার কিন্তু ওই যে কেবল এই গভর্নমেন্ট কিংবা একজন ব্যক্তি এমন না, পুরো জাতিকে নেওয়া লাগবে। এবং আরেকটা জিনিস খেয়াল করবেন, গ্লোবাল সিটিজেন হিসাবে বিশ্বও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। একটা নেশন যখন ক্ষতিগ্রস্ত হয়, একটা বিশ্বও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুতরাং ক্ষতির পরিমাণটা কিন্তু অপূরণীয়। তো সুতরাং এই জায়গাগুলো যে আশরাফ একবার ঠিক পয়েন্টটা ধরেছেন, যে ছাত্ররা আন্দোলন করেছেন, সফল হয়ে যাদেরকে দায়িত্ব দিয়েছেন, সমস্যাটা শুরু হয়েছে তখন থেকে, ঠিক আছে। এবং উনি একবারে পয়েন্ট বাই পয়েন্ট উনি বলেছেন, এই কথাগুলোর সাথে আমি একমত। তো এখন এই জিনিসগুলো না করে তাহলে উপায় কী ছিল? ছাত্ররা কি তাহলে রাজনীতি করবে না? অবশ্যই করবে। তারা তাদের মতো করে ম্যান্ডেট নিয়ে করুক,
তাদেরকে আপনি প্যাট্রোনাইজ করা লাগবে কেন? আপনি তাদেরকে প্যাট্রোনাইজ করতে গিয়ে, দেখাতে গিয়ে তাদেরকে ওই যে আপনি ঠান্ডা পানি দেন, তারপরে আপনি ওই ট্রেন ভাড়া করে ভাড়া করে আপনি করেন, এটা করে দিয়ে তাদের যে সম্ভাবনাটা ছিল বরং এটা ক্ষতিগ্রস্ত করলেন। এখন ছাত্ররা তো বুঝতেছে না, মনে করতেছে আমরা গেলে সার্কিট হাউসে থাকি, আমাদেরকে প্রোটোকল দেওয়া হয়, আর্মি প্রোটোকল দেয়, পুলিশ প্রোটোকল দেয়, সামনে পিছনে গাড়ি, ঠিক আছে? ছাত্ররা বুঝতেছে না, কিন্তু ক্ষতিটা তো তাদের হয়ে যাচ্ছে, তাদের রাজনীতিরও ক্ষতিটা হয়ে গেল। আমরা নতুন একটা রাজনৈতিক সম্ভাবনা আসুক, চিন্তা আসুক, এটা খারাপ কিছু না, এটা আশরাফ ভাইও বলছেন না, ভালো কিছু আসুক, কিন্তু ভালো কিছু তো আসে নাই, আমরা ভালো কিছু তো পাচ্ছি না। প্রথম দিকে যাওয়া একটু সম্ভাবনা আমরা দেখেছিলাম। কি আশা করেছিলেন? ভালো অনেক কিছু হতে পারে, যেমন আমরা বলি যে প্রচলিত যে রাজনীতি আমাদের মধ্যে আমরা দেখেছিলাম, যে প্রচলিত রাজনীতির বাইরে নতুন চিন্তা চেতনা, যে নতুন বন্দোবস্তের যে কথা তারা বলেছিল, কিন্তু সেই নতুন বন্দোবস্তের কোনো কিছু কিন্তু আমরা আর দেখছি না। আমরা কিন্তু ওই যে আমরা বিশেষ করে যে গতকালকে যে এই দফাগুলো, ইশতেহারগুলো ঘোষণা করা হলো, এই পুরাতন কথাই ঘুরে ফিরে। আবার আরেকটা কথা দেখলেন যে একবার প্রথমেই আসলো যে সংবিধান, ঠিক আছে? তো এটা আমার কিন্তু এগুলো নিয়ে কথা আছে। আপনি প্রোক্লেমেশন বলেন, সনদ বলেন, বলেন, কোনো কিছু আপনি যখন চাইবেন, লিখিত কোনো কিছু চাইবেন, আপনি দেশের নাম বদলাবেন, পতাকা বদলাবেন, এগুলো আগে ম্যান্ডেটটা নিয়ে নিতে হবে। আপনাকে কি ম্যান্ডেট দেওয়া হয়েছে? আপনি যে নতুন সংবিধান, আপনি কি নতুন সংবিধান চান এই কথা বলে আন্দোলনে নামছেন? আপনার সেই কথার উপরে ভিত্তি করে কি লক্ষ লক্ষ মানুষ নেমেছে, কোটি কোটি মানুষ রাস্তায় নেমেছে? আপনি চেয়েছিলেন এক দফা, সর্বশেষ ছিল এক দফা, হাসিনার পদত্যাগ, মানুষ নেমেছে এ কারণে, ঠিক আছে? আপনার ওই যে সংবিধান ছুঁড়ে ফেলে দিবেন, এই যে কেউ কেউ আবার তাল দেয়, এই যে সকল তাত্ত্বিক আছে না কিছু, এরা আবার তাল দেয়, বাচ্চাদেরকে আবার মানে এই উস্কে দেয়। তো এইগুলা ক্ষতি হচ্ছে এগুলা, এবং ওই গ্রামারটা বুঝতেছে না। গ্রামারটা কি? আপনার ম্যান্ডেটটা কোন পর্যন্ত, আপনি যে কথাটা 5 তারিখের আগ পর্যন্ত বলেছেন, যার উপরে বেসিস করে সরকার পদত্যাগ করে পালিয়েছে, এই পর্যন্ত হলো আপনার ম্যান্ডেট। আপনি যদি এখন এসে একটার পর একটা নতুন নতুন নিত্য নতুন ওই যে দাবির ডিব্বা খুলেন, আইসা বলেন যে এটা করা লাগবে, এটা করা লাগবে, আমাদের সনদে এটা লাগানো লাগবে, প্রক্লেমেশনে এটা লাগানো লাগবে, নো, দিস ইজ নট ফেয়ার, এটা হবে না, এবং এটা ইনজাস্টিস হবে। তখন আপনাকে তাহলে কি করা লাগবে? ওই যে ডেমোক্রেটিক ওয়েতে আপনি যান, এবং একেবারে সহজ উপায় আছে এখন। সহজ উপায়টা হচ্ছে, সলিউশনটা বলে দিই মতি ভাই, আশরাফ ভাই আছেন, ভুল হলে ধরাই দিবেন আমাকে। যেই বিষয়ে একমত, ঐক্যমত হোক, যেগুলা একমত না, ইলেকশন ম্যানিফেস্টোতে দিয়ে দেন, আপনারা ক্ষমতায় আসলে আপনারা এগুলো করবেন, আপনারা যদি যা যা করতে চান করেন, আপনাদের নির্বাচন ইশতেহারে থাকুক, প্রত্যেকটা দলের ইশতেহারে থাকুক, জনগণকে সিদ্ধান্ত নিতে দেন। আপনারা জনগণকে গুরুত্ব দিচ্ছেন না কেন? জনগণ, যে জনগণই শক্তি, আপনারা বলছেন জনগণ শক্তি, জনগণের মতামতকে কেন মূল্য দিচ্ছেন না? জনগণকে কেন প্রায়োরিটি দিচ্ছেন না? জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা নাই কেন? বিশ্বাস নাই কেন? আস্থা নাই কেন আপনাদের? আপনারা জনগণকে সুযোগ দেন, একটা ফ্রি ফেয়ার ইলেকশনের মধ্য দিয়ে তাদেরকে সুযোগ দেন যে তারা কি চায়। তারা কি এই নতুন সংবিধান চায়? তারা কি এই বাংলাদেশ 2 চায়? নাকি আমরা মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ বাংলাদেশই তারা চায়? কি চায়? আপনি সেই সুযোগটা কিন্তু জনগণকে দিতে হবে। অনেক ধন্যবাদ আশরাফ। অনেকেই বলেন যে ভাই আপনারা এই টেলিভিশনের টক শোগুলোতে যে আপনারা এই খালি সমালোচনা করেন, ভালো জিনিস দেখেন না। আপনি কেন সমালোচনা করেন? না, সমালোচনা করি ভালোর জন্য, কারণ যা ভালো আছে সেটি তো আমাদের অর্জন, সেখানে আমরা কার্পণ্য করি না, এবং তাকে তাই সেই ক্রেডিট দিতেও চাই। কিন্তু সমালোচনার জায়গাটি এই জন্য যাতে করে তারা রেকটিফাইড হন, তারা নিজেরাও কিছুটা বুঝতে পারেন। মতি ভাই, আমরা গত 12 মাসে সবাই মিলে একটা টেস্ট টিউব বেবির জন্ম দিতে যাচ্ছি আগামীকাল। রাজনীতিতে টেস্ট টিউব বেবিরা বেশি দিন বেঁচে থাকে না, গণতান্ত্রিক প্রক্রিয়াও বেঁচে থাকে না। এটি যত আপনি মাঠ থেকে আনবেন, জনগণের ভেতর থেকে আনবেন, যেটির বহিঃপ্রকাশ আমরা 5ই অগাস্ট দেখেছি, সেইটাই কিন্তু আপনার এফেক্টিভ এবং ওইটাই সাস্টেনেবল। এই টেস্ট টিউব পরীক্ষাগারে এই যে সরকারে যারা আছেন তাদের কারো কারো অতিরিক্ত নেশা আছে টেস্ট টিউবের পরীক্ষাগার নিয়ে, এটি আখেরে আমাদেরকে খুব ভালো ফল দিবে না। আরেকটা জিনিস আপনি খেয়াল করেন, 12 মাসে নারীদের উপরে হেনস্থা এটি অতীতের যে কোনো সময়ের থেকে বেশি হয়েছে। তাহলে কি নারীরা যারা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন, আপনি কখনো তাদের মনোভাব জানতে চেয়েছেন? আমাকে অনেকেই বলেছেন যে আগামী যে কোনো সুযোগে তারা এই দেশ ছেড়ে চলে যাবেন। তারা বিপ্লবের সঙ্গী ছিলেন, বিপ্লবের অগ্রভাগে ছিলেন। তাহলে কি সরকার তার দায় নিতে হবে না? অথবা রাজনৈতিক পরিমণ্ডলে যারা আছেন, এবং আপনি নারীদের উপরে হেনস্থা এবং ধর্মীয় প্রচারণার নামে যেইভাবে মানুষকে ভীত সন্ত্রস্ত করে ফেলা হয়েছে, যেভাবে প্রতিষ্ঠানগুলোতে আমরা কোনো একটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের ছায়া দেখতে পাচ্ছি, এই সব কিছু অশনি সংকেত মনে হচ্ছে। হাসিনা একটি কালো অধ্যায় ছিল, সেই অধ্যায়টি 5ই অগাস্টে শেষ হয়েছে।
5ই আগস্ট থেকে আজ 4ই আগস্ট পর্যন্ত এক বছরে আমাদের তো প্রোগ্রেসিভ গ্রোথ হওয়ার কথা ছিল সবগুলো ইন্ডিকেটরে, প্যারামিটারে। সেই জায়গাগুলোতে প্রোগ্রেস হয় নাই, কেননা আমরা সবাই ভেবেছি যে আমাদের আখের গোছানোর এখনই সময়, এবং সবাই জুলাইকে কেন্দ্র করে তার একটি ব্যবসায়িক কৌশল প্রণয়ন করে ফেলেছেন সেই জুলাই, সেই আগস্ট কিংবা সেপ্টেম্বরে। এখন সরকারের কথা ছিল ন্যাশনাল সংহতি, জাতীয় সংহতির জায়গাটা অটুট রাখবেন। সেই জায়গাতে আমরা এখন সবচেয়ে বিভাজিত, অতীতের চেয়েও বিভাজিত, কেননা অতীতে হাসিনার মতো একটি কালো শক্তি থাকাতে আমরা সবাই ইউনাইটেড ছিলাম। এখন উনি পালিয়ে যাওয়ার পরে সবাই বিভাজিত হয়ে গেছেন। এটি জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কেননা আপনার রাজনৈতিক শক্তিগুলো বিভক্ত, মানুষের আশা আকাঙ্ক্ষার জায়গাগুলো প্রতারিত, এবং আপনি আইন শৃঙ্খলার কোনো জায়গায় দাঁড়াতে পারেননি। কিছু অ্যানার্কিস্ট আপনাকে দেশ চালানোর মতো ধৃষ্টতা দেখাচ্ছে। বাংলাদেশ কখনো এতটা ঝুঁকিতে ছিল না নিরাপত্তার দিক থেকে, আজকে যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। কাজেই সরকারটি নিশ্চয়ই তার কিছু ভালো কাজ আছে, আমরা স্বীকার করি সেগুলো, কিন্তু কেন ব্যর্থ হলো? তারা নিজেরা কেন একটা কমিশন করে না? তারা সংস্কার কেন করে না? তারা নতুন লোকজনকে কেন দায়িত্ব দেয় না? আপনি 3 মাসের জন্য দায়িত্ব দেন, একজন ইলেকশনের এক্সপার্ট বের করেন, যিনি ইন্টিগ্রেশন ধরে রেখে কমিশনকে দিয়ে, এই পুলিশকে দিয়ে, তার 24 ঘন্টার কাজ হবে সেটি। সরকারকে আমরা ঢিমে তালে চলতে দেখলাম, ধীর লয়ে চলতে দেখলাম, অ্যাজ ইফ আপনি যে কথাটি শুরুতে বললেন তাদের সারা জীবন রয়েছে এইসব সংস্কার করার জন্য। এটি অত্যন্ত বেমানান হয়েছে আমাদের পুরো রাজনৈতিক পরিস্থিতির সাথে। এখন অন্যান্য শক্তি কিন্তু বুঝে গেছে সরকার দুর্বল, অতএব পলাতকরাও প্ল্যান করছে। তৃতীয় শক্তি, চতুর্থ শক্তি, তারা যোগাযোগ করছে কি করে আবার এই সরকারের পরে বা এই সরকারকে বিদায় করে আরেকটু ভিন্ন কিছু কাঠামো দাঁড় করানো যায় কিনা। এইগুলো সবই কিন্তু আপনার মানুষকে আপনার হতাশ করছে এবং আমাদেরকে আরও নতুন ঝুঁকিতে ফেলছে। এই জায়গা থেকে বাংলাদেশকে আসলে মুক্ত হতে হবে। অনেক ধন্যবাদ। 2 মিনিট আছে হাতে, শেষ করব। সরকারের ভেতরে সরকার, দেবপ্রিয় ভট্টাচার্য এক সংবাদ সম্মেলনে এইটাই বলেছে, সংবাদ সম্মেলন নয়, একটা সেমিনারে তাই বলেছে। আমি আসছি 1 মিনিটে, আমি কয়েক সেকেন্ড একটু বলে নিচ্ছি। আপনি যেটা আশরাফ কাছার ভাইকে বলেছিলেন যে সমালোচনা কেন করি, সমালোচনা, সত্যিকারের সমালোচনা তারাই করে যারা ভালো চায়। আমি প্রায়শ বলি যে আমি সমালোচক, মোসাহেব না, কারণ আমরা গত 17 বছরে মোসাহেবগিরির ফল আমরা পেয়েছি, খুব বাজেভাবে পেয়েছি আমরা। আর আরেকটা জিনিস খেয়াল করবেন, যারা ক্ষমতায় থাকে তারা সবসময় মোসাহেবদেরকে পছন্দ করে, আর যারা ক্ষমতার বাইরে থাকে তারা সমালোচকদেরকে পছন্দ করে। এখন অনেকেই আশরাফ ভাইকে পছন্দ করতেছে, সমালোচনা করতেছে, তারা ক্ষমতায় গেলে আবার আশরাফ ভাইকে হয়তো পছন্দ নাও করতে পারেন। এই টেন্ডেন্সিটা কিন্তু আছে আমাদের, এটা একদম প্রমাণিত। আমরা তো প্রায় 4-5 রকমের ঐতিহাসিক সত্য 4-5 রকমের শাসন দেখেছি। আচ্ছা, আরেকটা জিনিস হলো যে জিনিসটা বললেন যে গভর্নমেন্ট উইদিন দ্য গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট নিজে চলে না, অন্য একটা অদৃশ্য শক্তি চালাচ্ছে। এটা যে কোনো সচেতন রাজনীতি সচেতন মানুষ এটা বুঝে, এবং কারা চালাচ্ছে সেটা অনুমান করে, ঠিক আছে? এবং এটাই হলো আশঙ্কার বিষয়। সুতরাং ওই যে আমরা বলি যে অপছায়া, এই অপছায়া থেকে গভর্নমেন্টকে মুক্ত করা দরকার। এই কারণে আমি বলেছি এই গভর্নমেন্টের আপাদমস্তক সংস্কার দরকার। আগে যে কোনো ইনিশিয়েটিভে যাওয়ার আগে, ইলেকশনে যাওয়ার আগে, অথবা যে কোনো শক্ত কোনো ভূমিকা নেওয়ার আগে এই গভর্নমেন্টের আগে সংস্কার দরকার। অনেক ধন্যবাদ। সংস্কারের উপর ভিত্তি করে সামনে এগোবো। প্রফেসর মুজিবুর রহমান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশরাফ কায়সার, আপনাকেও ধন্যবাদ। আর শেষ করতে চাই এইটা বলে, এই প্রত্যাশা রেখে যে স্বপ্ন বেঁচে থাকুক। না, আমরা সবাই চাই, কারণ আমাদের মানে পুরো জীবনের স্বপ্নের অংশ হচ্ছে জুলাই, এবং সেই স্বপ্ন বেঁচে থাক, বাংলাদেশ এগিয়ে যাক, আমাদের আশা আকাঙ্ক্ষার ভরসা। অনেক অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন।